এই ইফতার মাহফিলের অনুষ্ঠানের ক্ষমতার নতুন ব্যাকরণ, রাজনৈতিক বৈরিতার কফিনে কি শেষ পেরেক ঠুকে দিল একটা ইফতার মাহফিল? রাজনীতিতে একটি বহুল প্রচলিত প্রবাদ আছে, এখানে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রবাদটি যেন সব সময় ভুল প্রমাণিত হয়ে আসছিল। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে শত্রুতা মানেই ছিল একে অপরকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক অন্ধ প্রতিযোগিতা। কিন্তু কয়েকদিন আগের একটি সন্ধ্যা যেন সেই কয়েক দশকের চেনা ব্যাকরণকে পুরোপুরি উল্টে দিল। রমজানের একটি সাধারণ ইফতার আয়োজন, কিন্তু মঞ্চটি সাধারণ ছিল না। সেটি ছিল দেশের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মঞ্চ। আর সেই মঞ্চে অতিথি হিসেবে এসে বসলেন এমন একজন যাকে ওই নির্দিষ্ট বলয়ে দেখার কথা হয়তো দেশের বাঘা বাঘা রাজনৈতিক পণ্ডিতরাও কল্পনা করেননি। তিনি আর কেউ নন, স্বয়ং সরকার প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান। অনেকেই হয়তো বিষয়টিকে স্রেফ রমজানের একটি সামাজিক আনুষ্ঠানিকতা হিসেবেই দেখছেন, কিন্তু যারা রাজনীতির ভেতরের সমীকরণগুলো পড়তে পারেন তারা জানেন এটি নিছক কোনো খাবার টেবিলের গল্প নয়, এটি ছিল একটি অঘোষিত ইশতেহার। কিন্তু কিসের ইশতেহার? কেন হঠাৎ চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের এতটা কাছাকাছি এলেন প্রধানমন্ত্রী? আসুন ঘটনাগুলোর গভীরে প্রবেশ করা যাক। বিশ্লেষণ পর্ব 1, জিরো সাম গেমের সমাপ্তি এবং নতুন চুক্তি। বাংলাদেশের রাজনীতি এতদিন চলেছে একটি জিরো সাম গেমের নিয়মে, অর্থাৎ আমি জিতলে তোমাকে শুধু হারলেই হবে না, তোমাকে পুরোপুরি ধ্বংস হতে হবে। এই ধ্বংসাত্মক মানসিকতার কারণেই রাজপথ বারবার রক্তাক্ত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, কয়েকদিন আগের ওই ইফতার মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি মূলত এই জিরো সাম গেমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে এই সমীকরণের বাইরে রাখলে দেশের বর্তমান সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন এক ধরনের নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী বোঝাপড়া কাজ করছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা যায় একটি নতুন সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। এই চুক্তির শর্তগুলো কোথাও লেখা নেই, কিন্তু সবাই তা জানে। শর্তটি হলো, দেশ চালানোর প্রক্রিয়ায় বিরোধী দল আর সরকারের শত্রু থাকবে না, তারা হবে অংশীদার। সংসদে তর্ক হবে, নীতির সমালোচনা হবে, কিন্তু রাজপথে নেমে অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার সেই পুরনো খেলা আর চলবে না। তারেক রহমান মূলত বিরোধী শিবিরের আঙিনায় দাঁড়িয়ে এই ঐক্যের বার্তাটি পুরো রাষ্ট্রযন্ত্রকে দিতে চেয়েছেন। বিশ্লেষণ পর্ব 2, একটি মাত্র ঢেউ এবং বদলে যাওয়া রাজনীতি। আর এই বার্তার প্রভাব যে কতটা জাদুকরী তার প্রমাণ পাওয়া যায় রাজনীতির অন্য একটি মেরুতে। একই সময়ে ঘটে যাওয়া আরেকটি ঘটনা হয়তো মূল খবরের আড়ালে চাপা পড়ে গেছে। সড়ক পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম যোগ দিয়েছিলেন এনসিপির আয়োজিত ইফতার মাহফিলে। যারা এদেশের রাজনীতির খবর রাখেন তারা খুব ভালো করেই জানেন যে মন্ত্রী রবিউল ইসলাম এবং এনসিপির সম্পর্কটা ঠিক কতটা অম্লমধুর। প্রকাশ্য ময়দানে একে অপরের বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানা ইস্যুতে চরম বিষোদ্গার করেছেন তারা। কিন্তু সেই সব তিক্ত অতীতকে পাশে সরিয়ে রেখে তারা যখন এক টেবিলে বসেন তখন বুঝতে হবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ওপর মহলের এই বরফ গলার সরাসরি প্রভাব পড়েছে একদম শেকড় পর্যায়ে। দেশের আনাচে কানাচে, ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে বিএনপি ও জামায়াতের তৃণমূল কর্মীদের মধ্যে যে মানসিক দূরত্ব ছিল, ওপর মহলের এই একটি দৃশ্যই তা অনেকটা কমিয়ে এনেছে। এখন রাজনৈতিক বিভেদ ভুলে তৃণমূল পর্যায়ে একে অপরের অনুষ্ঠানে যাওয়াটা এক নতুন রাজনৈতিক শিষ্টাচার হয়ে দাঁড়াচ্ছে।
বিশ্লেষণ পর্ব ৩, ভুল উচ্চারণের সৌন্দর্য এবং মত প্রকাশের স্বাধীনতা। তবে এই নতুন যাত্রাপথে সবকিছুই যে নিখুঁত ছিল তা কিন্তু নয়। ওই ঐতিহাসিক মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে সংক্ষিপ্ত বক্তব্যটি রেখেছিলেন, সেখানে প্রস্তুতির অভাবটি ছিল বেশ স্পষ্ট। পরিশেষে আমি আবারও বাংলাদেশ জামাতে ইসলাম এবং জামাতে ইসলাম নায়েবে আমির শফিক সাহেব সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সবচেয়ে বেশি যেটা চোখে পড়েছে তা হল আয়োজক দল অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামের নাম এবং দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতাদের নামগুলো তিনি সঠিকভাবে উচ্চারণ করতে পারেননি। অনেকের কাছে এটি নিতান্তই ছোট বিষয় মনে হতে পারে। প্রধানমন্ত্রী মুখস্থ বলতেই ভালোবাসেন, তার বডি ল্যাঙ্গুয়েজও অত্যন্ত আধুনিক, কিন্তু রাষ্ট্রাচারের নিয়মে বিরোধী দলের মঞ্চে দাঁড়িয়ে সেই দলের নাম ভুল বলাটা কিছুটা অস্বস্তিকর বৈকি। সামান্য কয়েক মিনিটের একটু হোমওয়ার্ক হয়তো এই ভুলগুলো এড়াতে পারত। তবে এই সমালোচনার সবচেয়ে সুন্দর দিকটি লুকিয়ে আছে এর পরবর্তী প্রেক্ষাপটে। আগের বাংলাদেশে সরকারের বা প্রধানমন্ত্রীর কোনো কাজের সামান্য সমালোচনা করলে কি পরিণতি হতো তা আমাদের সবারই জানা। কিন্তু আজ খোদ ক্ষমতাসীন দলের হাইকমান্ড এই সমালোচনাগুলোকে অত্যন্ত ইতিবাচকভাবে নিচ্ছে। তারা বলছে সমালোচনা হওয়াটাই গণতন্ত্রের সৌন্দর্য। এই যে ভিন্ন মতকে সহ্য করার ক্ষমতা তৈরি হচ্ছে, এটিই সম্ভবত এই নতুন বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। বিশ্লেষণ পর্ব ৪, শূন্যস্থান এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ। এই পুরো দৃশ্যপটে একটি বিশাল শূন্যস্থান কিন্তু থেকেই যাচ্ছে, আর সেই শূন্যস্থানটি হল আওয়ামী লীগ। এই নতুন সামাজিক চুক্তিতে বা ঐক্যের ব্যাকরণে তাদের অবস্থান কোথায়? রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন এত বড় একটি দল রাতারাতি শূন্য হয়ে যায় না। তারা হয়তো কোনো একদিন সামাজিকভাবে আবারও রাজনীতিতে ফিরে আসবে, কিন্তু সেই দোর্দণ্ড প্রতাপশালী প্রথম বা দ্বিতীয় সারির দল হিসেবে তাদের ফিরে আসার সম্ভাবনা এই মুহূর্তে একেবারেই ক্ষীণ। হয়তো ভবিষ্যতে চতুর্থ বা পঞ্চম দল হিসেবে তাদের টিকে থাকতে হবে, আর তার জন্য তাদের পার হতে হবে এক বিশাল অগ্নিপরীক্ষা। সেই নতুন আওয়ামী লীগকে হতে হবে সম্পূর্ণভাবে একটি নির্দিষ্ট পরিবারের প্রভাবমুক্ত এবং বিগত আমলের ফ্যাসিবাদের কলঙ্কমুক্ত। তবে সে এখনো অনেক দূরের পথ। দিন শেষে আমাদের পা মাটিতেই রাখতে হবে। ওপর মহলের নেতারা ইফতারের টেবিলে বসে ঐক্যের যতই চমৎকার ছবি তুলুন না কেন, তৃণমূলের চিত্র কিন্তু এখনো পুরোপুরি বদলায়নি। দীর্ঘদিনের জমে থাকা অনিয়ম, দুর্নীতি আর মানুষের কালেকটিভ ডেভিয়েশন বা সমষ্টিগত স্খলন রাতারাতি দূর হয়ে যাবে না। আজকেও যদি রাজনৈতিক ছত্রছায়ায় দলের নাম ভাঙিয়ে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি, দখলদারিত্ব বা সন্ত্রাস চলতে থাকে, তবে ওপর মহলের এই সমস্ত সোশ্যাল কন্ট্রাক্ট এক নিমেষেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সরকারকে প্রমাণ করতে হবে যে শুধু ইফতারের মঞ্চে নয়, বরং রাষ্ট্রের প্রতিটি স্তরেই আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা সমানভাবে আন্তরিক। যদি তারা এই চ্যালেঞ্জে জয়ী হতে পারে, তবেই এই ঘটনাগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর যদি ব্যর্থ হয়, তবে এগুলো স্রেফ কিছু সুন্দর ফটোগ্রাফ হয়েই রয়ে যাবে। আগামীর বাংলাদেশ ঠিক কোন গন্তব্যে পৌঁছাবে, রাজনৈতিক এই জটিল সমীকরণের প্রতিটি বাঁক বদলের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।